আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর বাংলার নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। ক রাজা ও রানী, খ অ্যাক্সিডেন্ট, গ প্রথম দিন, ঘ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। তো এখানে সঠিক উত্তর হবে গ প্রথম দিন। এবার দেখো 2 নম্বর, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। ক শঙ্খ ঘোষ, খ নবারুণ ভট্টাচার্য, গ উৎপল কুমার বসু, ঘ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে খ নবারুণ ভট্টাচার্য। 3 নম্বর, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। ক মানসী, খ চিত্রা, গ পত্রপুট, ঘ নৈবেদ্য। তো এখানে সঠিক উত্তর হবে গ পত্রপুট। এবার দেখো 4 নম্বর, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। ক ওয়াটারম্যান, খ লর্ড কার্জন, গ উইলিয়াম জোন্স, ঘ উইলিয়াম হেস্টিংস। তো এখানে সঠিক উত্তর হবে খ লর্ড কার্জন। 5 যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। ক দিন ও রাত্রি, খ দিনগুলি রাতগুলি, গ পাজরে দ্বারের শব্দ, ঘ ধুম লেগেছে হৃৎকম্বলে। তো এখানে সঠিক উত্তর হবে ক দিন ও রাত্রি। এবার দেখো 2 নম্বর, কম বেশি 20টি শব্দের উত্তর দাও। 2-1 সমানি সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর হলো প্রশ্ন উদ্ধৃত বাক্যটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। 2-2 আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর হবে অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। 2-3 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর হলো হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের বাধার কথা বলেছেন। 2-4 নম্বর, মা ভই এমন উচ্চারণের কারণ কি? উত্তর হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রয়োল্লাস কবিতায় মা ভই বলে অভয়বাণী দিয়েছেন। তিনি বলেছেন প্রলয় আসছে দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই আছে নবসৃষ্টির বীজ। এই জগৎজোড়া প্রলয় এলেই জড়ায় মৃতবৎ মানুষদের লুকানো প্রাণের বিনাশ হবে এবং মহানিঃশ্বাস শেষে নতুন সূর্য উঠবে, যা ভারতের ভাগ্যাকাশে মুক্তির প্রতীক রূপে দেখা দেবে। 2-5 দুজন বন্ধু লোক আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি গল্পে উল্লেখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, এনানজাং থেকে আসার কথা ছিল। এবার দেখো 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-1 তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? তো উত্তর হবে প্রশ্নোদ্ধৃত উক্তিটি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রয়োল্লাস কবিতা থেকে গৃহীত। আলোচ্য উক্তিটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি কল্পনা করেছেন কাল বৈশাখী রূপী তরুণের দল সমাজ থেকে অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে অচিরেই আবির্ভূত হবে। সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে যাবে, ধুয়ে যাবে যাবতীয় অসুন্দর। তাই নতুনের কেতন ওড়ানো কালবৈশাখী ঝড় আসন্ন দেখে তাকে যথাযথভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। 3-2 খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও।
তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? তো উত্তর হলো জনপ্রিয় কথাসাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা। তিনি খুবই গরিব মানুষ, পেশাগত দিক থেকে তিনি একজন বহুরূপী। গল্পের নায়ক হরিদা পেশায় বহুরূপী, কিন্তু বহুরূপী সেজে তার অর্থ উপার্জন তেমন হয় না। যদিও হরিদা শিল্পী সুলভ নেশার টানে কখনো পাগল বাউল বা কাপালিক সাজেন, কখনো বা সাজেন বুড়ো কাবুলিওয়ালা, পুলিশ বা রূপসী বাইজি। পরিচিতরা তার এই বহুরূপের সাজে মুগ্ধ হলে 1 আনা বা 2 আনা বকশিস দেয়। অপরিচিতরা বিরক্তির সঙ্গে হাতে তুলে দেয় 2-1 পয়সা। সপ্তাহের একটা দিনের এই সামান্য রোজগারে হরিদার সংসারে দুঃসহ অভাব ঘোচে না। সারা সপ্তাহের ক্ষুধা নিবৃত্তির অন্য সংস্থান হয় না, তাই হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু ফেলার জল ফোটে, ভাত ফোটে না। এবার দেখো 4 নম্বর, কম বেশি 125 শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো উত্তর হবে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসেটি বেগম চরিত্রটি এক স্বার্থান্বেষী, প্রতিহিংসাপরায়ণা কূটনারী চরিত্র হিসাবে প্রতিভাত হয়েছে। নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠা কন্যা মেহেরুন্নিসা ওরফে ঘসেটি বেগম ছিলেন সম্পর্কে সিরাজের মাসি। ঘসেটি চেয়েছিলেন আলীবর্দীর অবর্তমানে বাংলার মসনদে বসবেন তার স্বামী, কিন্তু স্বামীর অকাল মৃত্যুতে তার সে ইচ্ছা পূরণ হয়নি। অন্যদিকে তার পুত্ররও মসনদ প্রাপ্তি অধরাই থেকে যায়। বোন আমিনার ছেলে সিরাজ মসনদে অধিষ্ঠিত হলেই ঘসেটি বেগম ক্ষুব্ধ ও হিংস্র হয়ে ওঠে এবং সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এবার বৈশিষ্ট্যগুলো এইভাবে পয়েন্ট করবে। প্রতিহিংসাপরায়ণা, ঘসেটি সিরাজের বিরুদ্ধে নানা অভিযোগ ও অভিসম্পাত করেছে, কিন্তু রাজনৈতিক কারণেই সিরাজ ঘসেটিকে গৃহবন্দী করে রেখেছিলেন। তাতে ঘসেটি আরও প্রতিহিংসাপরায়ণা হয়ে ওঠে। ঘসেটির মুখেই সেই প্রতিহিংসার কথা প্রকাশ পায়। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা তার পূর্ণ হবে সেদিন যেদিন সিরাজের প্রসাদ অপরে অধিকার করবে, তাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ হত্যা করবে। সিরাজ বিরোধী ষড়যন্ত্রে সে ছিল এক প্রধান ব্যক্তি। তারপরের পয়েন্ট, দেশদ্রোহী। ঘসেটি চেয়েছিলেন অপুত্রক আলীবর্দীর অবর্তমানে সিংহাসনের অধিকার পাবে তার স্বামী, তা না হলে পালিত পুত্র শওকত জঙ্গের সম্ভাবনাও যখন সিরাজের কারণে অসম্ভব হয়, তখন নবাব বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে ইংরেজ তোষণে বাংলার পতন ডেকে আনতেও পিছপা হয়নি সে। অমানবিক, শুধুমাত্র রাজ্যলোভে সন্তানতুল্য সিরাজের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ঘসেটি। এই চরিত্রে নারী সুলভ সুকুমার মনোবৃত্তি লিপ্ত হয়ে কর্কশ নির্মমতা প্রকাশ পেয়েছে। ঘসেটির সঙ্গে থাকতে লুৎফার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। নবাবের সকল চেষ্টার বিরুদ্ধে প্রধান বিদ্রোহিণী ঘসেটি বেগম। পরের পয়েন্ট, স্বার্থান্বেষী। স্নেহময়ী নারীর কোনো স্বভাব বৈশিষ্ট্য ঘসেটির মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাই সে মানবী নয়, দানবী। সিরাজ তাকে মায়ের সম্মান দিয়েছিলেন, কিন্তু ঘসেটির মধ্যে মায়ের স্নেহ ছিল না, ছিল তীব্র প্রতিহিংসার দহন জ্বালা। এক কুচক্রী, স্বার্থান্বেষী, প্রতিহিংসাপরায়ণা কূট নারী হিসেবেই নাট্যাংশে ঘসেটির উপস্থিতি। ঘসেটির চরিত্রে যুগোপযোগিতা ও বাস্তবতার প্রমাণ এই যে সিরাজের দুর্বলতাকে কাজে লাগিয়ে সে নিজের প্রতিহিংসা চরিতার্থ করার পথকে প্রশস্ত করেছিলেন। 5 নম্বর,
নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে। 5-1 দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। তো উত্তর হবে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিটিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কিয়াঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভে আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অসুতে কদমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেছে। এবার দেখো 5-2 নম্বর বাবুজি এইসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে। এবার দেখো উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে উদ্ধৃত মন্তব্যটির বক্তা অপূর্বের সহকর্মী রামদাস তলওয়ারকর। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহাম্মক হতে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করছিল তখন রামদাস জানতে চায় তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তরে অপূর্ব সায় দিয়ে বলে তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তার বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদাস মুখ ফসকে বলে ফেলে একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত করতে হবে। এই কথা বলে সে নিজের অপ্রতিভ হয়ে চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে বলে পুলিশ কর্তা তার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হলেও তিনি দেশের চাইতে আপন নন, বরং যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব সেই স্বাধীনতা সংগ্রামীকে সে অনেক বেশি আপনজন বলে মনে করে। এ কথার প্রসঙ্গে রামদাস আলোচ্য উক্তিটি করেছিল ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের প্রতি কঠোর মনোভাব পোষণ করত। সেই কারণেই বিপ্লবী সব্যসাচী মল্লিককে ধরার জন্য সুদূর বাংলা মুলুকে থেকে বর্মায় তারা পুলিশের বিশেষ দল পাঠিয়েছিল। এছাড়া ট্রেন যাত্রার সময় রাতভর পুলিশের নজরদারি ইত্যাদি মধ্য দিয়ে বোঝা যায় ইংরেজ সরকার রাজবিদ্রোহীদের দমন করতে কতটা তৎপর ছিল। বিপ্লবীদের গ্রেপ্তারের পর নানা ধরনের অত্যাচার ও দমন নীতি প্রয়োগ করা হয় এ কথা সেদিন সমস্ত ভারতীয়ের মতো রামদাসও জানত। তাই অপূর্বর মুখে দেশভক্তির সোচ্চার ঘোষণায় সে তাকে বন্ধু হিসেবে সতর্ক করে দিতে চেয়েছিল। এবার দেখো 6 নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও কম বেশি 150 শব্দ। খিদ্দা এবার আমার কি খাবো উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর হলো গঙ্গার ঘাট থেকে মাদ্রাসায় জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ভিক্টরি স্ট্যান্ড পর্যন্ত কনির যে যাত্রা খিদাই কনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা। অনুশীলনের ব্যবস্থা ক্ষিতীশ সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ কনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কনির প্র্যাকটিস চলত। ছকে বাঁধা জীবন ক্ষিতীশ কনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিল। কনি কখন কি খাবে সেই ব্যাপারেও
ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন। ক্ষিতীশ কনককে প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা ক্ষিতীশ বলেন। এগুলি কনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কনির জলে থাকতে হবে বলে ক্ষিতীশ জানান। অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই হারানোর জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন। কনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতীশ কনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা অর্জন ক্ষিতীশই দেয়ালে 70 লিখে টাঙিয়ে কনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। এবার দেখো 7 নম্বর, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 7-এর 1, অনুসর্গ হলো এক প্রকার। ক বিশেষ্য পদ, খ বিশেষণ পদ, গ সর্বনাম পদ, ঘ অব্যয় পদ। উত্তর হবে ঘ অব্যয় পদ। 7-এর 2 নম্বর দেখো, বিভক্তি কখনোই লুপ্ত হয় না। ক কর্ম কারকে, খ করণ কারকে, গ সম্বন্ধ পদে, ঘ কর্তৃকারকে। উত্তর হবে ক কর্মকারকে। 7-এর 3, নির্দেশকের একটি উদাহরণ হলো ক হইতে, খ কর্তৃক, গ জন্য, ঘ গুলি। উত্তর হবে ঘ গুলি। 8 নম্বর, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাজ। পোশাক পরিচ্ছদ, উত্তর হবে পোশাক ও পরিচ্ছদ। দ্বন্দ্ব সমাজ। সাপ্তাহিক, উত্তর হবে সাপ্তাহিক। সন্ধ্যায় পালনীয় আহ্নিক। মধ্যপদলোভী কর্মধারায় সমাজ। এবার 9 নম্বর, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। প্রথমে এইভাবে হেডিং দিয়ে দিবে, লর্ডসের রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট লর্ডস। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে বল দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপের মুখ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জোস বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানের শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 151 রানে জয় পেল টিম ইন্ডিয়া। এবার দেখো 10 নম্বর, বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগেন্স টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শুনে এবং শুরু করে বাড়িতে শেখা। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। এটি বাড়িতে যা তার চরিত্রটি তৈরি করে। ইন এ গুড হোম, একটা ভালো বাড়িতে, অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। সৎ এবং স্বাস্থ্যবান পুরুষেরা তৈরি হয়। তো এখানে যেভাবে তোমাদের উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।